সাবেক ডিআইজি বাতেনের সম্পদের পাহাড় পিছিয়ে নেই নোয়াখালী যশোরের এমপিরা, দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি চাকরিদের সম্পদের হিসাব জমা ৩০ নভেম্বরের মধ্যে জানালেন জনপ্রশাসন সচিব, অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত এই বিচার শুরুর আশা চিফ প্রসিকিউটরের। বাড়িধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী ফারুক গ্রেফতার। ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছে, সারা দেশে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু। নতুন ৯২৬ জন সহ চলতি বছরে আক্রান্ত ছাড়ল ২৪,০০০। এবং থমথমে খাগড়াছড়ি বান্দরবান চলছে অবরোধ, পাহাড় অশান্ত থাকলে কেউই স্বস্তিতে থাকবে না বললেন উপদেষ্টা সাকওয়াত। দর্শক, সংবাদটাতে শুনছিলেন একেএসটিএমটিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। ক্ষমতার ছোঁয়ায় অস্বাভাবিক সম্পদ গড়েছেন সাবেক ডিআইজি আব্দুল বাতেন। দুর্নীতিতে পিছিয়ে নেই নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম ও যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার। পরিবারের সদস্যরাও হয়েছেন বিপুল সম্পদের মালিক। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এবার প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত ফজলে আদিত্যের প্রতিবেদনে থাকছে। পুলিশের চাকরি মানেই যেন আলাদিনের চেরাগ, আর পদ যদি হয় বড় তাহলে তো কথাই নেই। এমনই অফিসার পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন। ক্ষমতার ছোঁয়ায় অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়েছে অবৈধ সম্পদের পাহাড়। দুর্নীতিতে পিছিয়ে নেই সাবেক এমপিরাও। নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম ও যশোর ৬ আসনের শাহীন চাকলাদারের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। রোববার দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ সময় তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মোহাম্মদ আব্দুল বাতেন সাবেক ডিআইজি রাজশাহীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে এবং তথ্যানুসন্ধানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সমাজে লুকিয়ে থাকা এ ধরনের রাঘব বোয়ালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছেন জনাব HM ইব্রাহিম, সাবেক সংসদ সদস্য নোয়াখালী ১। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে এবং তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাত সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসনে সহযোগিতা করবে। এছাড়া অন্তর্বর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের যে পরিকল্পনা নিয়েছে তাতেও সহায়তার কথা বলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। আর প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিশন গঠন করেছে যাতে ভোট অবাধ ও সুষ্ঠু হয়। বৈঠকে সংস্কার, দুর্নীতি, বন্যা, রোহিঙ্গা সংকট এবং জুলাই-আগস্ট হত্যাকাণ্ড আলোচনায় উঠে আসে। পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। জনপ্রশাসন সচিব জানান, সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা অনুযায়ী তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারে। প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের বিবরণী জমা দিতে হবে। এবছর দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। প্রতি বছর সম্পদ বিবরণী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা
30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। প্রথমে হলে যদি জমা ঠিক মতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা হয় এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়, এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের চেয়ে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরুদণ্ড দেওয়া হয়। বিচারক নিয়োগ সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৭৭ জনের বিরুদ্ধে গণহত্যার আরও 2টি অভিযোগ জমা পড়েছে। এছাড়া ট্রাইব্যুনালে ডক্টর ইশিতা গুমের অভিযোগের র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। তখন গঠন হয়ে যাবে, কিন্তু আমাদের যে তদন্ত এবং প্রসিকিউশনের কাজ, অভিযোগগুলোকে একসাথে নিয়ে আমরা যে কোর্টের কাছে, যেমন ধরুন আগামীকালকেই যদি কোর্টটা বসে, কোর্টের কাছে তো আমাকে একটা পিটিশন ফাইল করব যে আমার কাছে প্রাপ্ত যে সমস্ত অভিযোগ আছে তার ভিত্তিতে আমি একটা অভিযোগ ফাইল করব। তো সেটার জন্য আগের থেকে তো আমার প্রিপারেশন লাগবে। সুতরাং তদন্ত সংস্থা এবং প্রসিকিউশনের কাজ বসে নেই। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুককে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর বাড়িধারা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাবের মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। তিনি জানান, জাহিদ ফারুকের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলা তাকে গ্রেফতার দেখানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে ডিবির কার্যালয়ে হস্তান্তরের কথাও জানান তিনি। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আলাদা হত্যা মামলায় দীপুমণি, ইনু, মেনন, পলক সহ 7 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আলিমুজ্জামান সাফওয়ানের প্রতিবেদনে বাকিটা থাকছে। রোববার সকালে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ। সকাল 8টার পর একে একে 8 আসামিকে তোলা হয় ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে। শুনানি হয় রাজধানীর যাত্রাবাড়ী, আদাবর ও তেজগাঁও থানার আলাদা 2টি হত্যা মামলার। উভয় পক্ষের শুনানি শেষে যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। আর তেজগাঁও থানার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, আইসিটি প্রতিমন্ত্রী পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে গ্রেফতার দেখানো হয়। শুনানি শেষে আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় শুনানি শেষে তেজগাঁও থানার আরেকটি হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাল মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ আসে। এদিকে আদাবর থানার হত্যা মামলায় সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ছাত্র জনতার আন্দোলনের সহিংসতার দায়ে আসামিরা এড়াতে পারে না এমন মন্তব্য করে রাষ্ট্রপক্ষের সহায়তাকারী আইনজীবী বলেছেন, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াইয়ে থাকবেন তারা। বিজ্ঞ আদালত আসামি পক্ষ জামিন প্রার্থনা করেন এবং প্রসিকিউশন পক্ষে আমরা তার জামিনের বিরোধিতা করি, বলি যে আসামিরা বোনাফাইড একজন, তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনো লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে মামলা গ্রেফতারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসামি পক্ষের আইনজীবী জানান, ন্যায় বিচার পেতে সর্বোচ্চ আদালতে যাবেন তারা। আমরা ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি। আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো। এদিন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ছাড়া অন্য কোনো আসামিকে রিমান্ডে রাখার আবেদন করেনি পুলিশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেশে ডেঙ্গুতে প্রাণহানি বাড়ছে। রোববার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে 6 জন। আর এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 926 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরে আক্রান্ত হয়েছে 24,034 জন। আর এবছর মোট প্রাণহানি 131 জন। এর মধ্যে 74 জনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রাঙামাটির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান জেলা প্রশাসক। এদিকে পরিবহন ধর্মঘটে সাজেকে আটকা পড়েছে ১,৪০০ পর্যটক। মৌসুমী পণ্য আটকে যাওয়ায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতি সভা। সহকর্মী মিশু মল্লিকের পাঠানো তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। রাঙামাটিতে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সদরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয় সম্প্রীতি সমাবেশ। সমাবেশে শহরকে সংঘাতমুক্ত রাখতে সকল সম্প্রদায়ের নেতাকর্মীদেরকে স্ব সম্প্রদায়ের মানুষকে সচেতন করার আহ্বান জানানো হয়। রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। রোববার শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজারের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ উল্লেখ করে মন্ত্রণালয়ে পাঠানো সহ সবাইকে পুনর্বাসন করা হবে বলে জানান জেলা প্রশাসক। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণটা নিরূপণ করবে এবং মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়ে জানাবো যে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদের জন্য ব্যবস্থা গ্রহণ। এদিকে ১৪৪ ধারা প্রত্যাহারের পর দুপুর থেকে অনেক ব্যবসায়ী দোকানপাট খুলেছেন। বনরূপা বাজারে আবারও পাহাড়ি বাঙালি ক্রেতা বিক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে, তবে এখনো কাটেনি আতঙ্ক। আমরা হলো শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। আগের যেরকমই ছিলাম সেরকমই শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে চলাফেরা করি। আমরা এই ধরনের আর চাই না। আমরা সবাই শান্তিতে একসাথেই আমরা বসবাস করে কাঁধে কাঁধে হাত মিলিয়ে চলতে চাই। অবরোধ ও ধর্মঘটের কারণে জনজীবন স্বাভাবিক হতে পারছে না। ৭২ ঘন্টার অবরোধে দ্বিতীয় দিনও চলেনি কোনো গাড়ি। আটকা পড়েছে বিভিন্ন উপজেলা থেকে আসা মৌসুমি কাঁচামালের পণ্য। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল নষ্ট হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। কলা, জাম্বুরা, পেঁপে আরো কয়েক ধরনের ফল মিলে আনুমানিক ৩০ থেকে ৪০ গাড়ি ফল এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এই ফলগুলি বাজারজাত করতে পারলে আমরা অন্তত লাভ বা মূলধন না পাইলেও অর্ধেক টাকা তুলতে পারবো। অলরেডি অর্ধেক টাকার মাল নষ্ট হয়ে গেছে। এদিকে অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকা প্রায় ১,৫০০ পর্যটক। রবিবারও গন্তব্যে যেতে পারেনি তারা। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সহ সভাপতি জানান, সাজেকে প্রায় ১৪০০ পর্যটক অবস্থান করছেন। ফিরতে না পারায় পর্যটকদের থেকে নেওয়া হচ্ছে শুধু খাবারের খরচ। নিউজ ডেস্ক, দেশ টিভি। পাহাড় শান্ত না থাকলে কেউই শান্তিতে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রোববার সরকারি সফরে বরিশালে বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্যারেড প্রদর্শনীতে অংশ নেন নৌ পরিবহন এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা। জানান, দেশের মেরিন একাডেমিগুলোর আধুনিকায়ন এবং উত্তীর্ণদের বৈশ্বিক নৌ সেক্টরে আরও বেশি সংযুক্ত করতে সরকারের সদিচ্ছা রয়েছে। এ সময় সাম্প্রতিক দেশের পাহাড়ি অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করতে সব পক্ষের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। সৌহার্দ্যতা বজায় রাখতে হলে যারা অপাহাড়ি আছে তাদেরকে বুঝতে হবে যে পাহাড়িদের বেদনা এবং দুঃখটা, এবং তাদের সাথে ইন্টারাকশনটা লোকালি যদি না হয় তাহলে খুব ডিফিকাল্ট হবে। দেখছেন সংবাদরাত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করতে চায় ভারত, আর অন্তর্বর্তী সরকারের সাথে এ ব্যাপারে ভারতের কথা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মহাসচিব আরও জানান, বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধেও গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানান তিনি। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের, আমরা সেই বিষয়গুলো তুলে ধরেছি। আমরা
আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাকে বলেছি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কোকোলা ফুড প্রোডাক্টসের শ্রমিকরা 12 দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকালে প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে সরকারিভাবে নির্ধারিত ছুটি, বেতন, হাজিরা, বোনাস, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং নিরাপত্তা নিশ্চিত করা। বিক্ষোভের ফলে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে শিল্প পুলিশ ও সেনাবাহিনী মালিক পক্ষের সাথে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। আপনারা দেখছেন সংবাদ রাত। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছেন চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম। চোখ ও হাড় বিশেষজ্ঞ সহ পেশাদার চিকিৎসকদের দলটিতে আছে 10 জন চৌকুশ চিকিৎসক। বিস্তারিত জানাচ্ছেন NI নাহিদ। সরকারের আমন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় পৌঁছেছে চীনের জরুরি মেডিকেল টিম। রোববার দুপুরে চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওয়েস্ট চায়না হসপিটালের 10 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত দলটি কুনমিং থেকে ঢাকা আসেন। দলটিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শেখ সাইদুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের উপপ্রধান। দুদেশের মধ্যকার বন্ধুত্বের বন্ধন দৃঢ় করতে উদারতার মাধ্যমে গুরুতর আহতদের সেবা দিতে তারা বাংলাদেশে এসেছেন বলে জানান চিকিৎসকরা। 应孟加拉国卫生和家庭福利部请求，国家卫生健康委 এমন উদ্যোগে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার শেখ সাইদুল হক। I am very much thankful on behalf of the government of Bangladesh to the Chinese team and the government of the Chinese for their cooperation and their insight to provide treatment for the wounded people. বিশেষজ্ঞ চিকিৎসক দলটি ঢাকার নির্বাচিত কয়েকটি হাসপাতালে চিকিৎসা সেবা দেবেন এবং দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানান চীনের রাষ্ট্রদূত। To decide whether there will be more team come together to meet them to provide treatment, or we'll have some to send to China for treatment. But that is all will be decided after there's some assessment done. ছাত্র জনতার স্বৈরাচার পতন আন্দোলনে যারা গুরুতর আহত হয়েছেন তারা অচিরেই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এ আশা সবার। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।